এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ভেস্তে যাওয়ার মুখে সিপিএম আইএসএফ জোট। আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করার বিরোধিতা করেছে সিপিএম। আরাবুল ইসলামকে আইএসএফ এর তরফে প্রার্থী করা হয়েছে, যার বিরোধিতা করা হয়েছে সিপিএম এর তরফে। ক্যানিং পূর্ব থেকে দাঁড় করানো হয়েছে, তীব্র বিরোধিতা সিপিএম এর তরফে। আমি আরো বিস্তারিত জানবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, কি কারণে এই জোটটা কার্যত ভেস্তে যাওয়ার মুখে? দেখো, তুমি প্রথমত যে কারণটা বললে সেটা হচ্ছে আরাবুল ইসলামকে আইএসএফ এবার প্রার্থী করেছে এবং সিপিএম এর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কে কোন দলকে প্রার্থী করবে অবশ্যই এটা তাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু আরাবুল ইসলামকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং একাধিক বিতর্ক সামনে এসেছিল তার আচার ব্যবহার নিয়ে, ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আরাবুল ইসলামকে প্রার্থী করলে সেটা সিপিএম কিন্তু কোনোভাবেই মেনে নেবে না, কারণ বাম শরিকরাও কিন্তু এই নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে। এটা হচ্ছে এক নম্বর কারণ। দ্বিতীয় যেটা কারণ সেটা হচ্ছে যে 33টা আসনে তারা লড়বে বলে ঘোষণা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এবং তারা 29টা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। এই যে 29টা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল আইএসএফ, সেখানে কম প্রায় 3টে আসন আছে যে আসনগুলোতে কিন্তু সিপিএম তারা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল আগেই। এক্ষেত্রে আইএসএফ কেন আলোচনার পর এই 3টে আসনে তারা প্রার্থীদের নাম ঘোষণা করলো, এই নিয়ে কিন্তু একটা তীব্র জটিলতা তৈরি হয়েছে। বিমান বসুর সঙ্গে একাধিকবার আইএসএফ নেতৃত্ব বসেছেন এবং তাদেরকে বলা হয়েছে প্রথম শর্ত হচ্ছে যে সিপিএম যে আসনে ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে সেই আসন থেকে আপনাদের প্রার্থী প্রত্যাহার করতে হবে। গতকাল রাত পর্যন্ত বৈঠক হয়েছে, কিন্তু সেখানে নওশাদ উপস্থিত ছিলেন না। ফলে আজ পর্যন্ত তারা দফায় দফায় আলোচনার চেষ্টা করেছে, কিন্তু সিপিএম এর 3টে শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে যে আরাবুলকে প্রার্থী করা যাবে না। 2 নম্বর শর্ত হচ্ছে যে আসনগুলোতে সিপিএম এর প্রার্থী ইতিমধ্যে লড়াই করছে সেই আসনগুলো থেকে আইএসএফ কে মানে প্রত্যাহার করতে হবে প্রার্থী। আর 3 নম্বর যে শর্ত তা হচ্ছে আজকের মধ্যে এই গোটা বিষয় প্রক্রিয়াটাকে শেষ করতে হবে, কারণ নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমাদের কাছে যতটা খবর যে এখনো পর্যন্ত সিপিএম এবং বিশেষ করে বিমান বসু তিনি কিন্তু চান এই আলোচনাটাকে আরো কিছুটা জিয়ে রাখতে, আলোচনার দরজা খুলে রাখতে। তবে শেষ সময় হচ্ছে 3:30টার সময় কালকে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে এবং যদি এর মধ্যে এই সমস্যার সমাধান না হয় তাহলে যে আলটিমেটলি সিপিএম এবার একেবারে আইএসএফ এর সঙ্গেও তাদের জোট ভেস্তে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ উজ্জ্বল। এবারের বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস আলাদা লড়ছে, আবার সিপিএম এবং আইএসএফ এর জোট নিয়েও তৈরি হয়েছে জটিলতা। কারণ বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেছে, এমন একাধিক আসনে প্রার্থী দিয়েছে আইএসএফও। আর এই আবহেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামকে নিয়ে কি অবস্থান নেবে সিপিএম? তৃণমূলে থাকাকালীন সিপিএম এর ওপর হামলায় বারবার নাম জড়িয়েছে আরাবুল ইসলামের। 2012 সালে ভাঙড়ের বিজয়গঞ্জে সিপিএম এর পার্টি অফিসে হামলা চালিয়েছিল সশস্ত্র দুষ্কৃতীরা। সেই ঘটনায় অভিযোগ উঠেছিল তৎকালীন তৃণমূল নেতা আরাবুল ইসলামের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। পরের বছর অর্থাৎ 2013 সালে বামেদের মিছিলে বোমা গুলি নিয়ে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও অভিযুক্ত ছিলেন আরাবুল ইসলাম। সম্প্রতি সেই আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দেন। তাকে ক্যানিং পূর্বে প্রার্থীও করেছে নওশাদ সিদ্দিকীর দল। এখন প্রশ্ন হলো, আরাবুলকে নিয়ে সিপিএম কি অবস্থান নেবে? যে আরাবুলের বিরুদ্ধে তাদের উপর বারবার হামলার অভিযোগ উঠেছে, তাকে জোটসঙ্গী দলের সদস্য হিসেবে সমর্থন করবে সিপিএম? আরাবুল ইসলাম তৃণমূলের তাজা নেতা, জগছড়া তাজা নেতা এবং নানানবিধ ইত্যাদি। আইএসএফ এর কর্মী খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে জেল খেটেছে আরাবুল ইসলাম এবং সবাই জানে সে তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ নিজের ঘরের লোক। তাকে আইএসএফ প্রার্থী করেছে বলে দেখেছি। তাহলে কি তৃণমূল আরাবুলকে তৃণমূল থেকে টিকিট দিতে পারবে না, দলের মধ্যে গন্ডগোল হবে? সেই কারণে কি তৃণমূল আরাবুলকে প্রার্থী করার জন্য কোনো দল খুঁজছিল? এই প্রশ্নটা নিরসন নিশ্চয়ই আইএসএফ করবে। প্রথমেই আমাদের যে 3টে কর্মীকে খুন করেছে, শওকত মোল্লা নেতৃত্বে আরাবুল ইসলাম সাহেবের দেওয়া জায়গাতে দাঁড়িয়ে আমাদের কর্মীরা তাকে ক্ষমার নজরে দেখেছেন, তার পরিবারের লোকেরা। পরবর্তীতে আমরা যা শর্তগুলো দিয়েছিলাম তিনি পূরণ করতে পেরেছেন।
ফলে আমরা তারপরে তাকে দলে নিয়েছি। আরাবুলকে প্রার্থী করা নিয়ে সিপিএম এর সাথে মতনৈক্য হয়নি তো। কোনো একজন নেতা যদি নেতা যদি কোনো মন্তব্য করে সেটা সিপিএম এর পুরো দলের উপরে তো দায়ভার, তাই না? বা দল তো সেটা দলের বক্তব্য না হতে পারে। সোমবার 23টি আসনের প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। তার মধ্যে রয়েছে পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম এবং মুরারই, যেখানে আগেই প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। শরিকদের সঙ্গে সিপিএম এর আলোচনা চলছে, এমন কয়েকটি আসনেও আইএসএফ প্রার্থী দিয়ে দিয়েছে। ফলে বাম আইএসএফ জোট নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যেখানে বামফ্রন্টের প্রার্থী ঘোষিত আছে সেখানে যদি কেউ প্রার্থী দিয়ে দেন সেটা বেঠিক হবে, সেটা কখনো চলে না, আমরা সব বলেছি। বুধবার আরও 10টি আসনে প্রার্থী ঘোষণা করবে আইএসএফ। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। ঘরোয়া এলপিজি বুকিং নিয়ে নতুন করে বিভ্রান্তি। 35 দিনের আগে ঘরোয়া রান্নার সিলিন্ডারের বুকিং নয়, ডিলারদের দেওয়া কেন্দ্রের গতকালের বিজ্ঞপ্তি খারিজ। আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে কেন্দ্রের বিজ্ঞপ্তি, কিন্তু যারা এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা তো অন্য কথা বলছেন। দেখো, গতকালকে কিন্তু এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর তারা জানান তাদের কাছে বিজ্ঞপ্তি এসেছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে রান্নার গ্যাস অর্থাৎ ঘরোয়া গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়েছে। তারা জানান আগে 25 দিনের একটা গ্যাপ ছিল, যে বিষয়টা প্রথমে 21 এবং তারপরে 25 করা হলো। গতকাল দুপুরের পর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই যাদের বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে, ডাবল বটল রয়েছে, তারা কিন্তু রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সেটা 25 থেকে বাড়িয়ে 35 দিন করা হয়েছে এবং যাদের সিঙ্গেল সিলিন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 25 দিন রয়েছে। অন্যদিকে উজ্জ্বলা গ্যাস প্রকল্প, সেক্ষেত্রে রান্নার গ্যাসের যেটা বুকিং সেটা 45 দিন করা হয়েছে। এবং এর পরবর্তীকালে তারা জানান ডিলার ডিস্ট্রিবিউটররা তাদের কাছে নির্দেশিকা এসছে এবং সেই মতো তাদের সিস্টেমেও কিন্তু অর্থাৎ বুকিংয়ের ক্ষেত্রে যে সিস্টেম রয়েছে সেটাকেও কিন্তু দেখাচ্ছে তাদের কাছে যে 35 দিনের আগে ডাবল সিলিন্ডার যাদের রয়েছে তারা কিন্তু রান্নার গ্যাস বুকিং করতে পারবেন না। পাশাপাশি আজকে সকালবেলা পিআইবির তরফ থেকে প্রেস রিলিজ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে 35 দিনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। তাদের যে নিয়ম ছিল অর্থাৎ 25 দিনের যে গ্যাপ সেই গ্যাপটাই কিন্তু রয়েছে। এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় গতকালকের থেকে এবং একেবারে পিআইবির তরফ থেকে বলা হয় পরিবর্তন হয়নি। কিন্তু তার পরবর্তীকালেও যারা ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা জানাচ্ছেন যে পিআইবির তরফ থেকে এই কথা বলা হলেও তারা যখন সিস্টেমে দেখছেন কম্পিউটারে, তারা বুকিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যাদের বাড়িতে সিলিন্ডার ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি হওয়ার পরবর্তীকালে যতদিন না পর্যন্ত 35 দিন হচ্ছে ডাবল সিলিন্ডার যারা ব্যবহার করে তারা কিন্তু গ্যাস বুক করতে পারবেন না। এবং কিছুক্ষণ আগেই আবারও তারা জানাচ্ছেন যে তাদের সিস্টেমে কিন্তু আবারও একটা আপডেট এসছে এবং সেই আপডেট করার পর আগে যে 25 দিনের গ্যাপ ছিল সেই 25 দিনের গ্যাপ রাখা হয়েছে। অর্থাৎ এই 25-35 নিয়ে গতকালকের থেকে একটা যে বিতর্ক তৈরি হয়েছিল এবং একটা আজকে পিআইবি যে বিষয়টা বলছেন গতকালকে কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটররা তারা জানাচ্ছেন তাদের সিস্টেমে অন্য বিষয় দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগে যে নিয়মটা ছিল অর্থাৎ 35 নয় 25 দিনের গ্যাপেই কিন্তু এই যাদের বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে তারা বুক করতে পারবে, সেইটা কিন্তু আপডেট হয়েছে এবং তারা এখন কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন যে 25 দিনের আগে যে গ্যাপটা ছিল পরিবর্তন হওয়ার আগে সেটাই কিন্তু রয়েছে। কিছুক্ষণ আগেই সেই পরিবর্তন হয়েছে বলে আমাদের সঙ্গে থাকো। আর এই নিয়ে কেন্দ্র কি দাবি করছে তা আপনাদের সামনে রাখবো। কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে एलपीजी নিয়ে কোথাও কোনো সংকট নেই। एलपीजी के संबंध में यहाँ पर भी कोई डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट नहीं है। ऑनलाइन बुकिंग अच्छी है लगभग 92%। पैनिक बुकिंग तो नहीं कहूँगी लेकिन बुकिंग का लेवल ज़रूर ज़्यादा है, लेकिन डिलीवरी पूरी तरह सामान्य है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।